আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কথা কানে যায় নাই, আসতে কইছি তোরে। থাক বাবা, ও শরীর ঠিক নাই, শিফা বলল, কিন্তু শিশির তা আমলে নিল না। এই তুই এনে দাঁড়ায় আছিস কেন? আম্মা তুমি যা করছো তাই করো। শেষের বাক্যটা বলেই শিশির আবার আলতার দিকে তাকালো। গুটি গুটি পায়ে আলতা এসে দরজার সামনে দাঁড়ালো। আগে শিশিরদের ঘর ছিল টিনের দেয়াল, মাটির মেঝে। বছর কয়েক হলো আধ পাকা ঘর হয়েছে তাদের, শুধু টিনের চাল দেওয়া। ঘরের সামনে বারান্দার মতো লম্বাটে জায়গা। শিশির দরজার দিকে পা রেখে বারান্দার মেঝেতে বসেছিল। আলতা সামনে এসে দাঁড়াতেই সে সপাটে এক থাপ্পড় মারল আলতার গালে। এ আর নতুন কিছু নয়, তবুও চমকে গেল শিফা। সে ধমক দিল শিশিরকে, কিন্তু শিশির কখনো বাবা আর শরৎ ভাই ছাড়া কারোর সামনেই নিচু হয় না। বসা থেকে উঠে সে আলতার এক বেনি করা চুল টেনে বলল, কতদিন বলেছে অশুদ্ধ ভাষায় কথা বলবি না? তোকে পড়াশোনাকে এসব করার জন্য শেখাচ্ছে? হাতের গুলতি দেখিয়ে বলল শিশির। শিফা এসে হাত টেনে ধরল শিশিরের, কিন্তু সে ছাড়ার পাত্র নয়। তুই স্কুলে না গিয়ে ছেলেদের মতো গুলতি, মার্বেল, লাটিম এগুলা নিয়ে খেলবি, এজন্যই ফুপমা পরিশ্রম করে। বল, তোকে বলেছিলাম পাড়ার শেষ মাথায় যেন রাকিব শাওন এদের সাথে না দেখি বা কেউ যেন না বলে, তুই সেদিকে গিয়েছিস বলেছিলাম। কান্না চেপে চুলে আর শিশিরের হাত ধরে আছে আলতা। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে নিঃশব্দে। ব্যথা পেয়েও আওয়াজ করছে না দেখে শিফা ভয় পেয়ে গেল। রান্নাঘরে ঢুকে খুন্তি এনে শিশিরের হাতে বাড়ি দিলেন, তবে যে সে হাত ছাড়ল। হাত ছাড়লেও শিশির ভয়ঙ্কর রকম রেগে আছে। কারণটা শুধু আলতার স্কুল কামাই কিংবা অশুদ্ধ ভাষায় কথা বলা নয়। সে কোচিংয়ে যেতেই তার এক বন্ধু বলল আলতা নাকি কাল সন্ধ্যের দিকে শাওনের সাথে মার্বেল খেলেছে। খেলায় আলতা হেরে যাওয়ায় তার সাথে টানা হেঁচড়া করে আমবাগানে নিয়ে যাচ্ছিল, গায়ে হাত দিচ্ছিল। শাওনের হাতে কামড় বসিয়ে পালিয়ে এসেছে আলতা। আর এই সব ঘটনা শিশিরের বন্ধু নিজে দেখে শাওনকে মেরেছে। আর আজ দেখা হতে শিশিরকে বলল, আলতাকে সাবধান করিস, বড় হচ্ছে সে, আর শাওন তো তার সমবয়সীও না, খেলা তো বাহানা মাত্র। সেই থেকেই রাগে চিরবির করছে মাথা। কোচিংয়ে মন বসাতে না পেরেই বাড়ি ফিরে এসেছে, আর আলতার দুর্ভাগ্য আজ সে বাড়িতেই আছে। শিফার চেঁচামেচিতে শিশির আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। আলতাও ছাড়া পেয়ে থম মেরে বসে রইল চুপচাপ। শিফা তার গালে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সারাটা দিন শিশির বাড়ি আসেনি। সন্ধ্যার আগে শরৎ বাড়ি ফিরল শিশিরকে নিয়ে। শিশিরের কপাল ফুলে আছে, হাতের বাজুতে ব্যান্ডেজ। তার অবস্থা দেখেই বাড়িতে হইচই বেঁধে গেল। আলতার সকল পরিকল্পনা শিশিরের অবস্থা দেখে ভেস্তে গেল। আজ শিশির তাকে মারার সময় সে কান্না চেপেছিল ইচ্ছে করেই। সে কান্না জমাচ্ছিল, মামা আর শরৎ ভাই এলেই সকল কান্না একেবারে ঢেলে দিত। তার কান্না দেখলে এমনিতেই মামা গলে একদম নরম মাটির মতো হয়ে যান। তখন আলতা যা বলে মামা তাই শোনে। আজও সে মামাকে গলিয়ে শিশির ভাইয়ের নামে নালিশ করত, ইচ্ছে মতো বকা খাওয়াতো, আর রেগে গেলে মামা থাপ্পড়ও মারেন শিশির ভাইকে। আর শরৎ ভাইয়ের সামনে কান্না করলেই তিনিও একদম তুলোর মতো কোমল হয়ে আলতা কিছু বললেই এনে দিত। কিন্তু এখন কি হবে তার? শিশিরের অবস্থা দেখে বাড়ির মহিলারা একটু বেশি আতঙ্ক বোধ করছে। তার অবস্থা এতটাও খারাপ নয়। আহসানুল্লাহ ছেলেকে দেখে শরৎকেই প্রশ্ন করল, কি হয়েছে ওর? মারামারি করেছে। শরৎ দুবাককে জবাব দিল, কার সাথে আর কেন? শাওনের সাথে। আহসানুল্লাহ বিরক্ত হলেন। শরৎ দিনকে দিন এত বেশি অন্তর্মুখী হয়ে উঠছে যা সহ্যের বাইরে। ছেলেটা এত ভালো হয়েও শুধুমাত্র তার চুপচাপ স্বভাবের হওয়ায় কত ভালো চাকরিটা হাতছাড়া হলো তার। পড়াশোনায় ভালো একটা রেজাল্ট করলো অনার্সে, এরপর সে পুরোপুরি সংসারের দায়িত্বে ডুবে গেল দোকানদারিতেই। আহসানুল্লাহর খারাপ লাগে যখন তার পাশের দোকানে বসে শরৎকে দেখে চাল ডাল তেলের ওজন করছে। দোকানদারি খুব ভালো ব্যবসা, কিন্তু তার মন চাইতো এই ছেলেটাকে সে শহরের বড় কোনো অফিসে সাহেব হয়ে ঢুকছে দেখবে। একা কাঁধে সে শুধু নিজ সন্তান নয়, বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ের পড়ালেখায় নজর রেখেছে। চারজনের চারটা উজ্জ্বল মঞ্জিল কল্পনা করে সবসময়। আগে নকশিকে নিয়েও ছিল কল্পনাটা, কিন্তু বাস্তবতা খুবই করুণ আর কঠিন।
নকশি একা নয়, তার মেয়েরও তার সমান খাওয়া পড়া আরও কত খরচ। তাই সরকারিতে কোনো মতে পড়াশোনা চালিয়ে সে শিক্ষকতাটা করতে পারছে। বেশি কিছুর আশায় থাকতে গেলে তার ঘরের হাঁড়ি খাবার শূন্য থাকতো। শিশিরা যা করেছে তাতে শিশির কতটা দোষী তা আর ঠিকঠাক জানার ইচ্ছেটা রইল না। শরৎকে আর কিছু বলতে না দিয়ে শিশিরকে বললেন, মারামারি কেন করেছো আর দোষ কার জানতে চাইবো না, শুধু বলে রাখছি এমন কিছু করো না যার জন্য আমাকে লোকের সামনে মাথা নিচু করতে আর না হাত জোর করতে হয়। আমি সারা জীবন শিক্ষক হিসেবে অনেক সুনাম কামিয়েছি, টাকার চেয়ে সেটাই বড় সম্বল আমার। তোমার জন্য তা খোয়াতে পারবো না। শিশির কোনো জবাব দিল না। কাকা সরে যেতেই শরৎ বসল শিশিরের পাশে। সে তো নিজেও সবটা জানে না, শুধু কয়েকজন লোক বলল শিশির আর শাওন মারামারি করছে। তাই শুনে শরৎ দৌড়ে গেল সেখানে। দুজনকে থামাতেই দেখলো দুজনেরই হাত নাক কেটেছে। দুটোকেই নিজ এলাকার ডাক্তারকে দেখিয়ে দিয়ে ব্যান্ডেজ করিয়েছে। এখন তার কৌতূহল হচ্ছে জানার কি নিয়ে মারামারি হলো। সে আগে দেখলো আশেপাশে কে কে আছে। শিউলি ছাড়া কেউ নেই। শরৎ ইশারা করলো শিউলিকে ঘর থেকে যেতে। সে যেতেই শরৎ মুখ খুলল। কি নিয়ে হলো মারামারি? কিছু না ভাই। আমার দিকে তাকা। শিশির তাকালো চোখ তুলে। শরৎ আবারও বলল, সত্যিটা বল। শাওন কাল আলতার গায়ে হাত দিতে চেয়েছিল। তার সাহস কত বড় আমাদের বাড়ির মেয়ের দিকে তাকায়। ওর তো কপাল ভালো, চোখ তুলে নেই নাই। কথাটা শুনে ঠান্ডা মেজাজে শরতেরও চোখ দুটো জ্বলে উঠল। মাস কয়েক আগেই তো শিউলির পেছনে লাগায় কলেজের এক ছেলেকে সে তার ভারী শক্ত হাতে 3টা থাপ্পড় লাগিয়েছিল। সেই থাপ্পড়ে ছেলের নাকি দাঁত নড়বড়ে হয়ে গেছে। এখন তার শাওনকেও ঠিক এইভাবেই মারতে ইচ্ছা করছে। শরৎ পারে নিজের রাগ সংবরণ করতে, তাই আপাতত সে নিজেকে দমিয়ে রাখল। চৈত্রের দাবদাহে চামড়া ঝলসানোর জোগাড়। নতুন বছরের নতুন পড়াশোনায় তিক্ত আলতার মেজাজ চড়ে আছে প্রচণ্ড। ক্লাস 9-এর পড়াশোনা নিয়ে আগে থেকেই খুব পেরেশানিতে ছিল, কিন্তু শিশির ভাই তো বাড়ির শিয়াল পণ্ডিত, সব কিছুতেই তার পণ্ডিতি দেখাতে হবে। গ্রুপ সাবজেক্ট ঠিক করা নিয়ে মাকে সে রাজি করিয়েছে ব্যবসায় শাখা নেবে। মামা বলেছিল বিজ্ঞান নে, পরে আবার বলেছে তোর ইচ্ছে। শরৎ ভাই বলল আগে ভেবে দেখ তুই কোন সাবজেক্টে আগ্রহী, সেটাই নিবি। সবই ঠিক করে সে তো স্কুলে ব্যবসা শাখায় ঠিক করলো, অথচ শয়তান শিশির ভাই নিজেই মাতব্বরি দেখিয়ে সাবজেক্ট পাল্টে আসলো। আর কি বলল, তুই এখানে কোনো মতে স্কুল পাশ কর, তোর ঢাকায় ভর্তি করাবো কলেজে, তারপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোকে পড়তে হবে। তাই মেহনত এখন থেকেই শুরু কর। আলতার মুখের ওপর কিছু বলতে পারল না শিশিরের, তবে মনে মনে যে গালির ঝড় তোলে। তার গালিতে প্রথমেই থাকে তেলের শিশির, শীতকালে থাকতে পারিস না শুধু, আমার জীবন তামা করতে সারা বছরই কেন থাকিস তুই। সবটাই মন খুশি করতে মনে মনে বলা। তার সাহস নেই শিশির ভাইকে কিছু বলে চুল ছেঁড়ার। আজকাল থাপ্পড় কমই দেয় সে, কিন্তু কথায় কথায় চুল টেনে ধরে। সেদিন তো এমন করে ধরেছিল যে বড় মামি রেগে বলেছে এই চুল টানার ঝগড়া তোর বউয়ের লগে করিস, বইনেগো চুল ধরবি না এমনে। তারপর অবশ্য 2-2.5 মাস কেটে গেল, এখন অবধি শিশির কোনো কারণে আলতার ওপর চটেনি। তাই বলে মার্বেল খেলা তার বন্ধ হয়নি কোনোভাবেই। পাড়ায় ঘুরে খেলা বন্ধ করে এখন সে তাদেরই বাড়ির সামনে খেলে। শিশিরকে রাস্তার আশেপাশে কিংবা বাড়ি আসতে দেখলেই সব মার্বেল ওড়নায় লুকিয়ে বাড়ি ঢোকে। কখনো কখনো আবার মার্বেল ফেলেই চলে আসে, আর তার সাথীদের আগাম বলা থাকে মার্বেল কুড়িয়ে এনে নিজেদের কাছে রেখে দেওয়ার। আজও তেমন একটা দিন আলতার, তবে আজ ভুল করেই ফেলেছে। পাশের বাড়ির ক্লাস 6-এ পড়ুয়া তপন এসে একবার বলল, আলতা আপা, আমরা আজকা বাজিতে খেলা ধরছি, যে জিতবো হেরে 2টা দেশি মুরগির ডিম দিব। মার্বেল আলতার সবচেয়ে প্রিয় খেলা। তার উপর বাজিতে খেলায় কেমন যেন একটা নেশা নেশা লাগে। আগেও সে অনেকবার বাজিতে খেলেছে, আর প্রতিবারই সে জিতেছে। এই লেদা পোলাপানের সাথে জিতে যাওয়া কোনো ব্যাপারই না। রাজি হয়ে গেলে আলতা আজই সে খেলতে গেল। প্রথম দিন 5 জনের সাথে সেখান থেকে 3 জন আজই বাদ পড়বে, কাল ফাইনাল। বিকেলবেলায় নিজের সব মার্বেল ওড়নায় লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। খেলা চলল মাগরিবের আজান পর্যন্ত। 3 জন বাদ পড়ল, কিন্তু সেই 3 জনে আলতা নেই। কাল ফাইনাল,
আলতা আর হিন্দুপাড়ার শুভঙ্করের মধ্যে। মার্বেল নিয়ে বাড়ির পথে ফেরার সময় শিশিরের মুখোমুখি হয় সে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটা আলতার জীবনে 16 আনাই সঠিক, তা আজ হাড়ে হাড়ে টের পেল সে। কিন্তু ওই যে সন্ধ্যার আজান পড়ছে সেটাই তার সৌভাগ্য। শিশির চোখ পাকিয়ে তাকিয়ে থেকে তাকে সতর্ক করল, এই শেষ, আর যেন তাকে মার্বেল সহ না দেখে, আর সন্ধ্যের বাড়ির বাইরে তো ভুল করেও না। কাল ছাড়া পেয়ে স্বস্তিতে ঘরে ফেরে। আজ ফাইনাল খেলা, এটা কি করে ভুলবে সে? শিশির ভাই না জানলেই হলো। কথাটা ভেবে সে আবারও বিকেলে বেরিয়ে গেল মার্বেল নিয়ে। খেলা শুরু হলো যথাসময় এবং চলতে থাকলো সন্ধ্যা পর্যন্ত। জিতে যাবে অবস্থায় পৌঁছে আলতা ভুলে গেল সন্ধ্যা হয়েছে, বাড়িতে তার খোঁজ পড়বে। এক চোখ বন্ধ করে অন্য চোখে খুব মনোযোগ নিশানা ঠিক করছিল, অমনি তার চুলের বেনিতে জোরে টান পড়ল। গালি দিয়ে ফিরে ঘাড় বাঁকিয়ে তাকালো আলতা। কে রে শালা আমার চুলে টান দিলি? যতখানি জোরে চেঁচিয়ে আলতা কথাটা বলল, ঠিক ততখানি জোরেই থাপ্পড় পড়ল তার গালে। কিন্তু সেই থাপ্পড়ে তার তেমন কিছু হয়নি। যা হয়েছে শিশির ভাইয়ের অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকা চক্ষু দেখে। ভয়ে তো পরাণ পাখিটা ফুরুত হওয়ার পথে। আজ আর রক্ষে নেই তার। কালও কত করে বলেছিল, দেখ আলতা, ভুল করেও যেন তোকে পাড়ায় ছেলেদের সাথে মার্বেল খেলতে না দেখি। পই পই করে বুঝিয়েছে শিশির, কিন্তু সে কথা শোনেনি। আজ উল্টো পাড়ার সবচেয়ে নীরব বাড়ির মুক্তাদের সেখানেই এসেছে দলবল নিয়ে। সন্ধে নেমেছে, চারপাশে অন্ধকারের পাতলা চাদর ছড়িয়ে পড়েছে, অথচ তার বাড়ি ফেরার নামগন্ধও নেই। তাই চিন্তিত হয়েই খুঁজতে বেরিয়েছে শিশির আর আলতার মা। নকশি আজ মেয়েকে দেখে হতবম্ব হয়ে গেছে, সেই সাথে তার মুখ নিঃসৃত শব্দে। শালা গালি হিসেবেই ব্যবহার করেছে আলতা। নকশি ভেবে পায় না তার মেয়ে এতটা উচ্ছৃঙ্খল কি করে হলো। আলতা ডান পিঠের স্বভাবের, তাকে ছোট থেকে বোঝা যায়। কিন্তু নকশির শাসন বাড়ানো তো কম ছিল না, সেই সাথে শিশিরও কত শাসন করে। আর তার মামা মামিরাও কি কম করে? অথচ মেয়েটার কোনো পরিবর্তনই হচ্ছে না। ভয়েই বুক শুকিয়ে আসে তার। আর মাত্র 20 কি 22 দিন শিশির থাকবে এখানে, হলে সিট পাওয়ার অপেক্ষা। এরপরেই ছেলেটা চলে যাবে কয়েক বছরের জন্য। এই মেয়ে তো স্বাধীনতা পেয়ে বসবে আরও বেশি। বাড়ি যেতে যেতে নকশি আনমনেই উদাস হয়ে গেল মেয়ের ভবিষ্যৎ ভাবনায়। রাত বাজে 8টা। আহসানুল্লাহ সবেমাত্র মসজিদ থেকে বাড়ি ফিরেছে। বাড়ির গেটে পা দিতেই কানে এলো শিফার আনন্দিত কণ্ঠস্বর, আর সাথে তার বড় সুমন্দির। কিছু সময়ের জন্য থমকে গেল পা। তার আর শিফার বিয়ের বয়স 23, আর এত বছরে সুমন্দির লোকটাই বাড়িতে পা রেখেছে হাতে গুনে 4 বার। প্রথমবার তাদের বিয়েতে, দ্বিতীয়বার আহসানুল্লাহর মায়ের মৃত্যুতে, তৃতীয়বার শিশিরের জন্মের 1 সপ্তাহ পরে মিষ্টি নিয়ে এসেছিল, আর চতুর্থবার শরতের বাবার মৃত্যুর দিন। এরপর আর কখনো পা মারায়নি এদিকে। সে নিজেও চাইতো না লোকটা এদিকে আসুক। অতি ধূর্ত আর ধুরন্ধর স্বভাবের এই লোক অনেক ফুসলেছে শিফাকে, তারা যেন শহরে চলে যায়। আহসানুল্লাহর জন্য বড় বড় চাকরিও জোগাড় করেছে রাজনৈতিক জোর খাটিয়ে। উদ্দেশ্য ছিল বোন জামাই যেন তার ভাইয়ের সংসারের হাল না ধরে। শিফার বাপের বাড়ির লোকজন সহজ সরল ভাবত আহসানুল্লাহকে, কিন্তু সে তো এতটাও সহজ নয়। ছোট ছোট ছেলে মেয়ে রেখে বড় ভাই পরপারে গেছেন। ভাবিরও বয়স কম, ভয় ছিল দ্বিতীয় বিয়ে করে চলে যাবেন, তখন তার সন্তানতুল্য ভাতিজা ভাতিজি দুটোর কি হতো। গ্রামের বাড়িতে খাওয়া পড়া জোগাড় করা যতটা না কষ্টের, তার চেয়ে বেশি হতো শহরে গেলে। সেখানে পানি আর আগুনটাও কেনা। আহসানুল্লাহ কানে তোলেনি শিফার বড় ভাই বোনের কোনো পরামর্শ, আর শিফাও স্বামীর বিপরীতে যাওয়ার সাহস করেনি কখনো। চাইলেই সে জোর করতে পারত, তবুও করেনি। তখন তো বাড়িতে টিনের ঘর, মাটির মেঝে ছিল। হয়েছে তো এখন তার পাকা ঘর, আল্লাহ চাইলে কখনো ঘরের পাকা ছাদও হবে। এই ভেবে শিফা খুশি হয় খুব। আহসানুল্লাহ পা বাড়ালো। ঘরে গিয়ে সুমন্দি আর তার বউকে দেখে সালাম দিল। সুমন্দির মুখ দেখে বোঝা গেল না তিনি এখানে এসে অস্বচ্ছন্দ বোধ করছেন কিনা। তবে শিফার ভাবি খুব খুশি। মিনিট কয়েক গড়াতেই তাদের উপস্থিতির কারণ স্পষ্ট হলো। 12 দিন পর বড় সুমন্দির মেয়ের বিয়ে, আর সে উপলক্ষেই তারা দাওয়াত নিয়ে এসেছে।
শিফা তার ভাই ভাবির সাথে কথায় ব্যস্ত দেখে আহসানুল্লাহ একটু আসছি আমি বলেই ঘর থেকে বের হলো। শিশির রাতে দোকানে বসে, যতক্ষণ শরতের দোকান খোলা থাকে ততক্ষণ তাদেরটাও। আবার শরতের সাথে বাড়ি ফিরে আসে, সাথে তার প্রয়োজনীয় বইও থাকে সাথে। কাস্টমার না থাকলে পড়াশোনা চলে, আবার সমস্যায় পড়লে ভাইয়ের সহযোগিতা তো আছেই। রাত 10টার মধ্যেই দু ভাই বাড়ি ফেরে। 22 দিন পর শিশির ঢাকায় চলে যাবে। তারপর থেকে আবার রাত পর্যন্ত আহসানুল্লাহ দোকান সামলাবে। ঘর থেকে বের হওয়ার সময় টর্চটা নিয়েছে সে। টর্চের আলোয় আধার কেটে পথে হাঁটছে আহসানুল্লাহ। মেহমান এসেছে তাতে মোটেও অখুশি নয় সে, কিন্তু এই দাওয়াতের নামে শিফা আবার বদলে যাবে কিছুদিনের জন্য। আগেও এমনটা হতো। বাপের বাড়ি যে ঈদ উৎসবে, সেখানে গিয়ে সে 2-4 দিন থেকে ফিরতেই তার আচরণে পরিবর্তন দেখা যেত। তার মাথায় ঘুরত পাকা বাড়ি করবে, শহরে থাকবে, তার ভাই কত ভালো চাকরির অফার দিচ্ছে, এ যুগে কে পড়ে থাকে গ্রামে। ব্যাস, কয়েকটা দিন আহসানুল্লাহর অসহ্য রকম কাটত। এবার তো বছর 5 হলো বাপের বাড়ি যায় না, বোনের বাড়ি যায় না। মোবাইল ফোন কেনা হয়েছে, তাতেই যোগাযোগ চলছে। তবে এ যোগাযোগে তাদের কুমন্ত্রণা কাজে লাগেনি। আহসানুল্লাহ বাজারে পৌঁছে প্রথমে গেল দোকানে। শিশিরকে বলল, দোকান বন্ধ করে বাড়ি যা, মামা মামি এসেছে। শরৎকেও বলল। তুইও চলে যা আজ। শরৎ শিশির কেউই ফিরল না। দুজনেই আহসানুল্লাহর সাথে বাজারে ঘুরে মুরগি আর মশলাপাতি কিনলেন। গরুর মাংস পাওয়া গেল না, আর পোলাওয়ের চাল ঘরেই আছে। 3 জনে বাড়ি ফিরে দেখলো মেহমান যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজব লাগেনি আহসানুল্লাহর। এই সম্বন্ধে যে দাওয়াতের জন্য তাকে প্রায়োরিটি দেবে না তা সে আগেই জানত। তবুও নিজ বাড়িতে আসায় আন্তরিকতা বজায় রেখে সে অনুরোধ করল রাতের খাবার খেয়ে যেতে। শিশির মামাকে খুব একটা পছন্দ করে না, কিন্তু মামি তাকে মায়ের মতোই আদর করে, তাই মামিকে দেখেই তার আনন্দের সীমা নেই। শিশির আসাতেই যেন মামা মামি আর একটু দেরি করল। শিফার হাতে হাতে নকশি আর শিউলিও সাহায্য করল রান্নায়, কিন্তু কিছুতেই আলতাকে আনা গেল না। তার এক কথা, এই রাত বিরাতে সে কিছু করতে পারবে না, এখন তার ঘুমের সময়। ধান ক্ষেতের আইলে বসে পশ্চিম আকাশে সূর্য হেলার অদ্ভুতপূর্ণ দৃশ্যখানি খুব মনোযোগে দেখল শিশির। পাশে বসে থাকা 3 বন্ধু বুট আর বাদাম খাওয়ায় মন দিয়েছিল, কিন্তু শিশিরের নিষ্পলক দৃষ্টি তাদের মনোযোগ ভঙ্গের কারণ হলো। প্রথমে মুখ খুলল তপু। এত মনোযোগে কি দেখিস? শিশির কিছু বলল না জবাবে। সে বসা থেকে উঠে বাড়ির পথে রওনা দিল। বন্ধুরা অবাক হলেও কোনো প্রশ্নের আগ্রহ দেখালো না। বাড়ি ফিরে শিশির নিজের ফোনের তারিখ দেখল। এটা তার নতুন স্মার্টফোন। কলেজে ভর্তি হওয়ার পর কিনেছিল একটা বাটন ফোন। 2 বছর ভালোই চলল, কিন্তু এবার ঢাকা চলে যাবে। প্রতি মাসে আসা হবে না হয়তো, কিন্তু মা পাগল হয়ে যাবে তাকে একদিন না দেখলে। সেজন্যই বাবা মোটামুটি রকমের টাকা খরচ করে একসাথে 2টা ফোন কিনল। একটা তার, অন্যটা বাড়িতে মায়ের কাছে থাকবে। আর তার শিউলিকে শিখিয়ে দিয়েছে ইন্টারনেট কানেকশন, মেগাবাইট কেনা সবটা। বাড়িতে শরৎ ভাইয়ের আগে থেকে স্মার্টফোন ছিল, তাই শিউলি আর আলতা দুটোই মোটামুটি জানে ইন্টারনেট ব্যবহার। তবে এবার শিশির সবটা শিখিয়ে সতর্কবার্তা দিয়েছে দুজনের একজনও যেন ফোন নিয়ে পড়ে না থাকে। পড়াশোনা একটু খারাপ হলে সে বাড়ি এসে দুটোর পিঠের চামড়া তুলে ফেলবে। ঢাকা যাওয়ার এখনো 5 দিন বাকি। কাল মা মামা বাড়ি যাবে মামাতো বোন শাহেরার বিয়ে উপলক্ষে। মামি দাওয়াতে বাড়ির 2 মেয়ে শিউলি আর আলতাকেও নিয়েতে বলেছিলেন। শিশির ঠিক করেছে সে বিয়েতে যাবে না আর আলতাকে যেতেও দেবে না। কেন এমনটা ভেবেছে সে নিজেও জানে না, শুধু মন হঠাৎ এমনটাই আবদার করল। নিজের ঘরে বসে আলতা নখে নেইল পলিশ লাগাচ্ছিল, তখনই শিশির চিৎকার করে ডাকল, আলতা একটু শুনে যা তো। আলতা শুনেও শুনল না। কাল সকালেই তারা বিয়েতে যাবে, এখনই নেল পলিশ লাগিয়ে চুলে তেল দিবে। শিউলি আপা বলে চুল ধোয়ার আগের দিন তেল দিলে ভালো হয়। আলতাও সব করবে ভাবছিল, কিন্তু তার ভাবনা সুদূর প্রসারী নয়, সব শিশিরের নাগালেই। আলতার সাড়া না পেয়ে সে নিজেই এসেছে আলতার ঘরে। অনেকগুলো বছরে পড়ার ঘরটা নকশির হলেও পাশাপাশি আরও একটা ঘর করেছে টিন দিয়ে।
বাড়ির কারোই মতবিরোধ হয়নি এ নিয়ে। নকশির এখন লাগোয়া 2টা ঘর, একটাতে খাওয়া আর অন্যটাতে পড়ালেখা আর ঘুম। ঘরে আসবাব বলতে চৌকি, পড়ার টেবিল আর কাঠের একটা কাপড় রাখার বড় বাক্স আছে। নকশি এখন বাড়ি নেই, এই ফাঁকেই আলতা নিজের এই রূপচর্চা চালাচ্ছিল। শিশির ঝড়ের গতিতে তাদের ঘরে এলো। তোকে ডাকছিলাম, কানে শুনিস না? হঠাৎ শিশিরের আগমনে ভড়কে গেল আলতা। সে কোনো মতে জবাব দিল। শুনতে পাইনি। অস্পষ্ট আর কম্পিত শোনালো তার কণ্ঠ। শিশির রেগে এক হাত তুলে বলল, এই শুনতে পাস নাই নাকি ইচ্ছে করে জবাব দেস নাই? থাপ্পড় মারার জন্য হাত তুললেও মারল না। কেন যেন আজ নিজের আচরণ নিজের কাছেই খারাপ লাগলো তার। কিছু বলতে এসে কোনো কথা না বলে সে বেরিয়ে গেল ঘর থেকে। আলতা তো যার পরনায় অবাক, শিশির ভাই তাকে মারেনি, এও কি সম্ভব? পরের দিন সকাল হতে শিফা হইচই ফেলে দিয়েছে বাড়িতে। কখনো আলতাকে ডেকে বলছে, জলদি গোসল কর, তৈরি হ, স্কুলে ছুটি নিয়ে প্রথম ক্লাসের পরেই চলে আসবি। শিউলিকে বলছে 3 দিন কলেজ কামাই করতে হবে, তাড়াতাড়ি সাজ শেষ করবি, তুই সবসময় দেরি করিস। শিশির ঘুমাচ্ছিল তখনও। মায়ের গলার এত উচ্ছ্বসিত আর জোরালো স্বর শুনে তার খারাপ লাগলো। কি করে মাকে বলবে সে আজ যাবে না মামা বাড়ি? কিন্তু সেখানে গিয়ে তার পোষাবে না। অন্তত মামা তো বড় 2 ভাইয়ের জন্য, 2টাই ছাত্রলীগের নেতা টাইপ। মামা বাড়ি নিয়মিত না গেলেও কলেজ পাড়ার সব খবর সে জানে। ভাইয়েরা তাকেও প্রায় বলে দলে ঢুকে যা, সবাই তোকে ভয় করবে। শিশির জানে ভাইয়েরা মূলত তার রাগ আর কঠোরতা সম্পর্কে জানে বলে এভাবে টানে। তাদের ধারণা সে খুব দম্ভ নিয়ে রাজনৈতিক ব্যাপার দেখবে। কিন্তু সত্যিটা হলো শিশির রাজনীতিটা পছন্দই করে না। মায়ের চেঁচামেচিতে বেশিক্ষণ বিছানায় থাকা গেল না। মাকে বলাও গেল না সে বিয়েতে যেতে চায় না। শুধু বলল 3 দিন পর সে ঢাকা যাবে। এখন যদি 3 দিন মামার বাড়ি কাটিয়ে আসে তাহলে কি করে হবে? তার তো গোছগাছ বাকি অনেক। শিফা বললেন, ধুর, ওই নিয়ে ভাবিস না, সব গোছগাছ তো বাড়ি এসে রাতেই করে ফেলবো। নিরস্ত হলো শিশির। মাকে আর কিছু না বলে মুখ হাত ধুতে গেল। সকাল 11টার মধ্যে রওনা হলো শিফা, শিশির, শিউলি আর আলতা। জার্নি বেশি দূরের নয়, 45 মিনিটের মধ্যে পৌঁছে গেল তারা। কতগুলো বছর পর বাপের বাড়িতে পা রাখতেই চোখ ভিজে গেল শিফার। 3 ভাইয়ের বউ আর বড় 2 বোন এসে তাকে দেখেই সে কি আহ্লাদ। সবার ছোট সে, অথচ সবার থেকেই দূরে দূরে। বাবার পছন্দে আহসানুল্লাহর সাথে বিয়ে হয়েছিল তার, নইলে ভাইয়েরা তাকে গ্রামের দিকে বিয়ে কিছুতেই দিতেন না। শিশিরকে দেখেও সবাই খুশি হলো খুব। ভদ্রতা দেখিয়ে শিশির সবার সাথেই কম বেশি কুশলাদি বিনিময় করে বসে রইল তার সবচেয়ে ছোট মামাতো ভাইয়ের ঘরে। তার সমবয়সী মামাতো ভাই জামান। জামানের ঘরে গিয়ে বসতেই তার কানে এলো, ওটা তো শিউলে, কিন্তু তার সাথে আরেকটা মেয়ে এলো না, কে রে মেয়েটা? মেজো মামির কণ্ঠে প্রশ্নটা শুনতেই সচকিত হয়ে গেল শিশির। মামি আলতার কথা জানতে চাইছে। শিফা হেসে বলল, আলতা আমার ননদের মেয়ে। ওই যে আহসানুল্লাহ ভাইয়ের কোন ফুপাতো না মামাতো বোন তোদের বাড়ি থাকে বলছিল বড় ভাবে। হ্যাঁ। শিফা তার ভাবিকেও সত্যিটা বলেনি। জানে না শিশির, শরৎ আর শিউলিও। সবাই তাই জানে যা আহসানুল্লাহ গ্রামবাসীদের বলেছিল। শিশিরের মেজো মামি আলতাকে আরও কিছুক্ষণ দেখে বলল, মেয়ে তো অনেক সুন্দরী শিফা, বাড়িতে তোদের বড় বড় ছেলে আছে, নজরে রাখিস, কিন্তু নইলে বিপদে পড়বি। মেজো মামির কথায় তীক্ষ্ণ একটা খোঁচা ছিল, তা বুঝতে পেরে মেজাজ খারাপ হলো শিশিরের। কিন্তু মেজো মামির চেয়ে বেশি বিঁধল বড় মামির কথাটা। হ্যাঁ রে শিফা, মেয়েটার কি বয়স সত্যি খুব কম না? বলছিলাম কি, আমার জাহিদের সাথে কিন্তু মানাবে ভালো, তার জন্য তো মেয়ে খুঁজছি কবে থেকে। কিন্তু ছেলের এক কথা, বউ অনেক সুন্দরী আর বোকা বোকা টাইপ লাগবে। শিশিরের পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। মাথার তালুর সাথে পায়ের তলাও গরম হয়ে গেল তার। ঘর থেকে বেরিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, আমার কিছু কাজ আছে, আমি বাড়ি যাব আম্মা। তার এমন কথাতে শিফা বুঝে গেল কিছু একটা অপছন্দ হচ্ছে শিশিরের। সে কথা থামিয়ে ছেলের সামনে গেলেন। তার কিছু লাগবে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে শিশির চেঁচিয়ে ওঠে, কিসের আলোচনা শুরু করেছেন আপনি? আলতা আপনার মেয়ে, আর তার বয়স কতটুকু? জাহিদ ভাইয়ের বয়স 30-এর কাছাকাছি, আর আলতার কত জানেন না?
এসব ফালতু আলাপ হবে বলেই শিউলি আলতাকে আনতে বারণ করেছিলাম। শিফা ভড়কে গেল। এখন বারণ করলি? শিশিরের তখন মনে পড়ল সে তো বারণ করেনি। মনে মনে ঠিক করেছিল আলতাকে আসতে দিবে না, কিন্তু সে কথা তো সে কাউকে বলেইনি। রাগে কি তার হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল? আর কোনো কথা না বাড়িয়ে সে বাড়ি থেকে বের হলো। সারাদিন আলতা আর শিউলি শিফার সাথে সাথেই রইল। বিকালের দিকে বাড়ির মেয়েরা প্রায় শিফার সকল ভাতিজি ভাগ্নি সবাই পার্লারে যাওয়ার প্রস্তুতি নিতেই শিউলিকেও ডাকলো। শিউলি আগেই জেনেছে শহরের মেয়েরা সবাই অনুষ্ঠানে পার্লারে সাজে। সেও সাজবে বলে শরতের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসেছে। শিফার কাছে অনুমতি চেয়ে সেও নিজের শাড়ি বের করছিল যাবে বলে, তখন দেখলো আলতা তার নিজের ব্যাগ থেকে নীল রঙের একটা জামদানি বের করছে। তুই এই শাড়ি পরবি আলতা? হ্যাঁ আপা। শিউলির প্রশ্নের জবাব দিয়ে আলতা এবার পাটে পাটে পেটিকোট ব্লাউজ বের করলো। শিউলি নিজের শাড়ি বের করা থামিয়ে নীল শাড়িটা হাতে নিয়ে ভালো করে দেখলো। এটা তো কাকির শাড়ি। হ্যাঁ, আমার আম্মার তো ভালো কোনো শাড়ি নাই দামি, আর যা আছে সেগুলো এত বড় অনুষ্ঠানে পরলে হয়তো ভালো লাগবে না। শিউলির খুব রাগ হলো। কাকির তো আরো কয়েকটা ভালো শাড়ি আছে সে জানে, তবুও কেন মনে করে নিয়ে এলো না? এখন তো এই শাড়িই লাগবে তার। সে শাড়িটা হাতে রেখেই বলল, তুই ছোট মানুষ, এই শাড়ি সামলাতে পারবি না, আমি পরবো এটা। দেখি মিলি আর কি কি এনেছিস। কিন্তু শিউলি আপা, এটা তো আমি পরবো, আমার অনেক পছন্দ। তর্ক করিস না আলতা, আমার ব্যাগ থেকে আমারটা নিয়ে পড়িস। আমি পার্লারে যাচ্ছি কাকির ভাগ্নির সাথে। কথা শেষ করে শিউলি প্রায় ছো মেরে শাড়ি চুড়ি আর ব্লাউজ নিয়ে নিল। তার স্বাস্থ্য বেশি, কাকির ব্লাউজ ঠিক লাগবে। আলতা অযথাই পরতো, তার তো ব্লাউজও ফিট হতো না। শিউলি চলে যেতেই মন খারাপ করে বসে রইল আলতা। ভাবিদের সাথে বসে বিভিন্ন কাজে সহযোগিতা করতে করতে শিফা ভুলেই গেছে মেয়ে দুটো কোথায় বসে আছে। শিশির কোথা থেকে ফিরে এসে মায়ের সামনে এসে খাওয়ার জন্য কিছু চাইতেই শিফার মনে পড়ল শিউলি পার্লারে যাবে বলেছিল। সে তড়াক করে বসা থেকে উঠে আগে নিজের ঘরে গেল, যে ঘরটাতে তাকে থাকতে দেওয়া হয়েছে। তার সাথে থাকবে শিউলি আর আলতাও। শিশির থাকবে ছোট মামাতো ভাইয়ের ঘরেই। শিফা তার ভাবিকে বলল শিশিরকে কিছু খেতে দিতে, নিজে গেল মেয়েদের দেখতে। কিরে, তুই এভাবে বসে আছিস কেন? শিউলি কই? মামির কণ্ঠ শুনতেই আলতা ফুপিয়ে উঠল। ও মা, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? শিফা প্রশ্ন করতে শিশিরও এসে ঘরে ঢুকলো। কি হয়েছে ওর? কাঁদছে কেন? তাই তো বুঝতে পারছি না রে। মুখে কিচ্ছু বলবি না, ফুপিয়েই যাবি। ধমকে উঠল শিশির। শিউলি আপা শাড়ি নিয়ে গেছে আমার, আমি আনছি ওইটা মামির থেকে। কান্না গলাতেই বলল আলতা। শিফা বুঝতে পেরে গেল। আচ্ছা থাক, মন খারাপ করিস না তো। আমার আরো 2টা শাড়ি আনছি, সেখান থেকেই পর। শিশিরও বলল, অত কান্নার কি আছে? শাড়ি না পরলেই বাকি, জামা পরে থাকবি, অত রং ঢঙের দরকার কি? ওই পেতনি শাড়ি নিয়ে কই গেছে? পার্লারে গেছে। শিশির আর কোনো কথা বলল না। শিফা সন্ধ্যের পর নিজেই আলতাকে শাড়ি পরিয়ে দিল একটা ল্যাভেন্ডার রঙের জামদানি। শাড়িটা অনেক দামি আর তা শিফার বড় বোনের। সে নিজেই চেয়ে নিয়েছে আপার কাছ থেকে। ব্লাউজ হিট হয় না বলে তার ভাবির সেলাই মেশিন দিয়ে একটু চাপিয়েও দিল। আলতার চুল কিছুটা ঢেউ খেলানো কোকড়ার মতন। শিফা তাই ঘাড়ের পেছনে একটা খোপা করে শিশিরকে পাঠালো ফুলের মালার জন্য। বিয়ে বাড়ি ফুলের কমতি নেই, তবুও শিফা বলল গাজরা বা বেলির মালা এনে দিতে। শিশির গাজরা পেয়েও তা নিল না, অনেক খুঁজে বেলির মালা নিয়ে এলো। শিফা সেই মালা পেঁচিয়ে দিল একটা আলতার খোপায় আর 2টো হাতে চুড়ির মতো। মালা ছিল 4টা, তাই একটা মালা শিফা নিজেও খোপায় জড়ালো। আলতাকে সে নিজের মতো করেই কাজল আর লিপস্টিক দিয়ে সাজিয়ে দিল। শহুরে মেকআপের না কোনো ফাউন্ডেশন, না ব্লাশার, শুধু কাজল আর লিপস্টিকেই যেন আলতা হয়ে উঠল অপসরী। এ জগতের বাইরের কোনো রূপকথার রাজ্যের রূপমোহিনী হয়ে নেমে এসেছে এ ধরায়। চোখ ধাঁধানো রূপ আলতার আজ যেন রং তুলির ছোঁয়ায় নজর কাড়ছে সকলের। আলতাকে নিয়ে ঘর থেকে বের হতেই বাড়ির প্রায় সকলেই হতভম্ব হয়ে গেল। আলতার গায়ের রং এমনিতেই সকলের নজর কাড়ে। মেয়েটা একটু হাসলেও তার গালে লালিমা স্পষ্ট হয়। আর আজ যেন কাজলের টানে চোখের পত্রপল্লবে মেঘ নেমে এসেছে। ঘাড়ের পেছনে খোপার বেলি ফুলের রাজ্য আর ওষ্ঠ অধরে বর্ষণের তেজ। সত্যি বলতে আলতাকে সাজাতে গিয়া শিফা নিজেও চমকে উঠল।
চোখের সামনে বড় হওয়া ছোট্ট আলতা কবে যে কিশোরী হয়ে উঠেছে সে খেয়ালই করেনি। নকশিও কি খেয়াল করেনি তার মেয়েকে এত দূরে ছেড়ে দিল তার সাথে? যদি কারো নজর লেগে যায়? তার মনের শঙ্কা সত্যি হয়ে গেছে অনেক আগেই, কিন্তু যার দ্বারা হয়েছে সে তো নিজেই সে খবর জানে না। শিশির আলতাকে কখনো বোনের মতো স্নেহ করেনি, করেছে নিজের সম্পদের মতোই হেফাজত, যত্ন আর শাসন। তার অবচেতন মন সর্বদা তটস্থ থাকে আলতার ব্যাপারে, এর কারণও তার কাছে স্পষ্ট নয়। আলতাকে দেখে শিশিরের মামা বাড়ির প্রায় সকলে স্তব্ধ হয়ে তাকিয়ে দেখছিল। বড় মামি তো বলেই ফেলল, শিফা, তুই তোর ননদের সাথে কথা বল, জাহিদের জন্য আমি এই মেয়েকেই রাখবো। কি সুন্দর, একেবারে পরীর মতো রূপ। শিশির মাত্রই পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঘর থেকে বের হচ্ছিল, মামির কথা শুনে তার পা সেখানেই থমকে গেল।